তাহলে এতদিন পার মান 2 লাখ টাকার চাকরি করতিস। আমার গোষ্ঠীতে 60 লেখা ছিল আমি ইঞ্জিনিয়ার হব। তখন দেখছি আমি সব পারছি, শুধু আমি অঙ্ক পারছি না। আমার সব কিছু হয়ে যাচ্ছে কিন্তু আমার অঙ্কেতে নাম্বার আসছে না। হ্যালো এভরিওয়ান, আমার আগের মাধ্যমিকের ভিডিওটাতে তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ তার জন্য। আজকে আমি ভাবলাম তোমাদের সাথে আমার লাইফের আরেকটা স্টোরি শেয়ার করি, কারণ অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে দিদি তুমি মাধ্যমিকে এত ভালো নাম্বার পেয়েছিলে অঙ্কে, তারপরেও তুমি কেন ইঞ্জিনিয়ারিং চুজ না করে তুমি মেডিকেল চুজ করলে। ইভেন তোমাদের আমি একটা সিক্রেট বলে রাখি, আমার কিন্তু ডাক্তার হওয়ার কোনো কথাই ছিল না, মানে আমার অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার হওয়ারই কথা ছিল, বাট তারপরে আমি কী করে ডাক্তার হয়ে গেলাম সেইটার গল্প আজকে তোমাদের বলবো, অ্যান্ড আই হোপ তোমাদের সেটা দেখতে খুব ভালো লাগবে। সো উইদাউট এনি ফার্দার ডিলে চলো ভিডিওটা স্টার্ট করি। তবে আজকের ভিডিওটাতে তুমি আমার স্টোরি তো জানতে পারবেই, বাট তার সাথে সাথে কিছু লাইফ লেসন্সও তোমরা জানতে পারবে। আমার মনে হয় যেটা তোমার কেরিয়ার অপশন বা কেরিয়ার চুজ করতে অনেক বেশি হেল্প করবে, এবং আমি কোন সিচুয়েশনে দাঁড়িয়ে ইঞ্জিনিয়ারিংয়ে চুজ না করে মেডিকেল চুজ করলাম। এবং অনেকেই আমাকে চ্যালেঞ্জের মারফত জানিয়েছো যে শুধু বায়োলজিতে ভালো বলে ডাক্তারিতে চান্স পেয়ে গেছো, অঙ্কে তো ভালো না, ফিজিক্সে তো ভালো না, ম্যাথসে তো ভালো না, সেই জন্য বোধ হয় ইঞ্জিনিয়ারিংয়ে ক্র্যাক করতে পারোনি। বাট আমি ইঞ্জিনিয়ারিং ক্র্যাক করতে পেরেছিলাম কি পারিনি তার কথাও আজকে তোমাদের সাথে শেয়ার করবো, অ্যান্ড আই হোপ আজকের স্টোরিটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। তার মানে একটা প্রো না, মানে আমার ব্যাপারে একটা ইনফরমেশন বলে রাখছি, আমি কিন্তু অঙ্কে একদম ভালো ছিলাম না, তারপরেও কিন্তু আমি 96, 98 এরকম নম্বর পেয়েছি। সো সেই সব কিছু থাকবে আজকের ভিডিওটাতে, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা শেষ অবধি সবাই দেখো, আর নতুন কিছু জিনিস তো অবশ্যই খুঁজে পাবে, আর আই হোপ তোমাদের ভালো লাগবে। সো চলো উইদাউট এনি ফার্দার দিলে ভিডিওটা স্টার্ট করি, বাট তার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে, সেটা একটু দেখে নাও। ডাব্লিউবিজেই নিয়ে আমাদের অনেকের মধ্যে অনেক মিসকনসেপশনস আছে। অনেকেই তোমরা মনে করো যে ডাব্লিউবিজেই হচ্ছে একটা ব্যাকআপ এক্সাম, আলাদা করে এটার জন্য প্রিপারেশনস নেওয়ার কোনো দরকার নেই। বাট এই যে টেন্ডেন্সি, এই যে মেন্টালিটিতে আমি কিন্তু দেখেছি বহু জনের ফিউচার ওয়েস্ট হতে, এবং পরবর্তীকালে এই একটা এক্সামের জন্যই কিন্তু তাদের বারবার ড্রপ নিতে হয়েছে। ডাব্লিউবিজেই কিন্তু কোনো মেমোরি বেস এক্সাম নয় যে শুধু মেমোরাইজ করে চলে গেলাম হয়ে গেল। এটাতে তোমার কনসেপ্ট ক্ল্যারিটির খুব দরকার হয়, এবং তার সাথে এটা টেস্ট করে তোমার এক্সাম টেম্পারমেন্ট, হোল ইয়ারের কনসিস্টেন্সি, অ্যান্ড তোমার রিটেনিং পাওয়ার অ্যান্ড রিটেনিং ক্যাপাসিটি। যে পুরো ডাব্লিউবিজেই প্রিপারেশনের জন্য তোমাদের সবচেয়ে বেশি দরকার শুধুমাত্র যে একটা পড়াশোনা করে চলে গেলাম হয়ে গেল তা নয়, তোমাদের রেগুলার একটা টপিক ওয়াইজ লেকচার দরকার, সেই লেকচার ওয়াইজ তোমাদের প্র্যাকটিস দরকার, এবং সেই প্র্যাকটিস ওয়াইজ ডাউট সলভ দরকার। শুধু তাই নয়, সেই কনসেপ্টে যেন প্রপার ক্ল্যারিটি হয় তার জন্য 1000+ কোশ্চেন প্র্যাকটিস করাও কিন্তু দরকার। আর দরকার একটা প্রপার ক্লাস নোটস, যাতে তোমরা যেটা পড়ছো তার কনসেপ্টটা কমপ্লিটলি ক্লিয়ার থাকে তোমাদের কাছে। আর তোমরা যদি ডাব্লিউবিজেই প্রিপারেশনটাকে কমপ্লিট করতে যাও, তাহলে তার সাথে এইগুলোর সাথেও তোমাদের দরকার একটা শর্ট নোটস, অ্যান্ড তার সাথে প্রচুর মাইন্ড ম্যাপস যেগুলো তোমার কনসেপ্ট ক্লিয়ার করবে, একটা প্রপার মক টেস্ট, যেই মক টেস্টের মাধ্যমে তুমি রিয়েল এক্সাম টাইপ ফিল পাবে, এবং সেই মক টেস্টের প্রপার অ্যানালিসিস, যাতে কি ভুল হলো কি না হলো সেগুলো অ্যানালাইজ করতে পারো। এছাড়াও লাগবে ওয়ার্কশিটস অ্যান্ড ম্যারাথনস, যেটা তোমার ওই চ্যাপ্টারের কনসেপ্টগুলোকে আরও স্ট্রং থেকে স্ট্রঙ্গার বানাবে। আমি নিজে লক্ষ্য করেছি যে কোনো পড়াশোনার মাঝখানে কোনো জায়গায় যদি ডাউট সলভ না হয়, তাহলে কিন্তু বরাবরই আমাদের এক্সাম প্রিপারেশনস অনেক স্লো হয়ে যায়। তাই প্রপার টাইমে ডাউট সলভিংও দরকার। এছাড়াও রাইট এক্সাম স্ট্র্যাটেজি অ্যান্ড স্ট্রাকচার প্রিপারেশনস প্ল্যান দরকার এই ডাব্লিউবিজেই প্রিপারেশনের জন্য। তো তোমরা যারা ডাব্লিউবিজেই প্রিপারেশন করছো তাদেরকে সবাইকে আমি সাজেস্ট করবো, ফিজিক্সওয়ালা তোমাদের জন্য লঞ্চ করেছে আলটিমেট ডাব্লিউবিজেই ক্র্যাশ কোর্স 2026। এই ক্র্যাশ কোর্সে কিন্তু আগের প্রাইস ছিল 2999, মানে 2999, কিন্তু এখন কারেন্টলি অফার প্রাইসে তোমরা এই ব্যাচটা পেয়ে যাচ্ছ অনলি অ্যান্ড অনলি 1499 এ। আর তোমরা যদি আমার কুপন কোড ইউজ করো, দ্যাট ইজ MEDICO150, যেটা আমি অলরেডি স্ক্রিনে মেনশন করে দিয়েছি, MEDICO 150, ইউ উইল গেট এক্সট্রা ডিসকাউন্ট। সব শেষে একটা কথাই বলবো, ডাব্লিউবিজেই কিন্তু কোনো ব্যাকআপ এক্সাম নয়, এটাকে সিরিয়াসলি নাও, বেশি বেশি করে কনসেপ্ট ক্লিয়ার করো, বেশি করে প্র্যাকটিস করো, মক টেস্ট দাও, এবং তার অ্যানালাইসিস করো, তাহলে তুমিও ক্লিয়ার করতে পারবে ডাব্লিউবিজেই এক্সাম। আমার লাইফে যে স্টোরিটা আজকে শেয়ার করবো সেটা আমার অনেক ছোটোবেলার স্টোরি। ছোটোবেলা থেকে আমাকে কেউ কখনো পড়াশোনার জন্য কোনো জোর দিত না, কখনো বলতো না এটা পড়তে হবে ওটা পড়তে হবে। ওইসব দিক থেকে আমার ফ্যামিলি ভীষণ কুল ছিল। প্রথমে বলতো যে না ঠিক আছে, বাচ্চা মানুষ পড়াশোনা করে নেবে আস্তে আস্তে। তারপরে আমি পড়াশোনা করা শুরু করলাম তখন দেখলাম আমি সব সাবজেক্ট খুব ভালো পারি, বাট অঙ্ক আমি একদম ভালো পারি না। ও তার আগে একটা প্লট টুইস্ট আমি এখানে দিয়ে রাখি, সেটা হচ্ছে আমার দাদু একটু অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করতেন, এখন উনি অসুস্থ, তো কখনো ওনার কথাও তোমাদের সাথে শেয়ার করবো।
অ্যান্ড যেটা আমার জন্য অনেক ইমোশনাল স্টোরি হবে, বাট আমি শেয়ার করবো তোমাদের সাথে। উনি এখন অসুস্থ, বাট উনি যখন খুব ভালো ছিলেন, মানে আমি 1999-এ আমার ডেট অফ বার্থ, তো উনি 1999-এ রিটায়ার করেন। তো উনি একজন হেডমাস্টার ছিলেন, হাই স্কুল হেডমাস্টার। তো উনি হেডমাস্টার ছিলেন, তো সারা জীবন পড়াশোনার মধ্যেই ছিলেন মানুষটা, ঠিক আছে। তো উনি আমাকে ছোটোবেলায় পড়তে বসাতো, বাট বাকি আর কেউ অতটা ছোটোবেলায় পড়তে টড়তে বসানো নিয়ে হ্যান ত্যান কিছু বলতো না। বাট উনি একটু অ্যাস্ট্রোলজিতে ইন্টারেস্টেড ছিলেন, মানে টিচার হওয়ার পাশাপাশি অ্যাস্ট্রোলজি অ্যান্ড হোমিওপ্যাথি ওনার খুব পছন্দের জায়গা ছিল। তো উনি অ্যাস্ট্রোলজিকে দিয়ে আমার কুষ্টি বিচার করিয়েছিল, এবং আমার কুষ্টিতে 60 লেখা ছিল আমি ইঞ্জিনিয়ার হব অ্যান্ড আমি পেন্টার হব। আমার মা আমাকে বহুবার চেষ্টা করেছে ছোটোবেলায় আঁকার ক্লাসে ভর্তি, কারণ আমি এত খারাপ আঁকি ভাবতে পারবে না। মানে বায়োলজি, তোমার অ্যানাটমি, এগুলো আমি এঁকে দিতে পারি, মানে টুকটাক পারি আর কি, কিন্তু ওই যে মানুষের ছবি, ওই যে লাইফ পোর্ট্রেট, ওই সব আমার দ্বারা একদম হয় না। তো আমি একদম আঁকতে পারি না। কিন্তু আমি ছোটোবেলা থেকে আমাকে আমার মা ড্রয়িং ক্লাসে ভর্তি করে দিয়েছিল, আমাকে আর আমার বোনকে। আমি পারি না, ঠিক আছে। তো এটা একটা ব্যাপার। আর আমার দাদু ওখানে দেখেছিল যে আমি ইঞ্জিনিয়ার হব, তো তখন থেকে বাবা মায়ের ভীষণ ভালো। এখন মতো ওরকম ইঞ্জিনিয়ারিং যে স্যাচুরেশনস, এরকম ব্যাপারটা তখন ছিল না। তখন সবাই ভাবতো বাহ, আমার মেয়ে ইঞ্জিনিয়ার হবে, তার মানে বিশাল কিছু হবে, এরকম একটা ব্যাপার। তো এইভাবে আমি ছোটোবেলা থেকে পড়াশোনা শুরু করি। তারপর আমি মানে ওটা তো আমার কুষ্ঠিতে লেখাই আছে যে আমি ইঞ্জিনিয়ার হব। হঠাৎ করে দেখছি আমি মানে ক্লাস 4-5-এ যখন আমি পড়ছি, তখন দেখছি আমি সব পারছি, শুধু আমি অঙ্ক পারছি না। আমার সব কিছু হয়ে যাচ্ছে, কিন্তু আমার অঙ্কেতে নাম্বার আসছে না। তখন আমার বাবা মা গেছে পড়েছে চিন্তায় যে অঙ্কে যদি নাম্বার না পায়, অঙ্কে যদি নাম্বার না আসে, তাহলে কি করে ইঞ্জিনিয়ার হবে। তো সেই জন্য আমরা তখন এই নতুন বাড়িতে শিফট হই। আগে আমরা অন্য জায়গায় থাকতাম। তো নতুন বাড়িতে যখন শিফট হই, তখন আমার অঙ্কের টিচার ছিল, একজন টিচার ছিলেন, উনি আমাকে অঙ্ক করাতে আসতেন। কিন্তু আমি হয়তো কোনোভাবে সেটা বুঝতে পারতাম না, বা হয়তো উনি ভীষণ ভালো পড়াতেন, কিন্তু হয়তো আমার মাথায় ওটা নিত না, বা এরকম কিছু, বা ঠিক মতো ওই কোঅর্ডিনেশনটা হতো না। তো আমার মা সেই জন্য আমার মেসোর কাছে আমাকে ম্যাথস করতে দিতাম। আমার মেসো ভীষণ ভালো টিচার, উনি এখনও বেঁচে আছেন, উনি অসুস্থ। আসলে এটা আমার ভাবলেও খুব কষ্ট লাগে যে আমাদের দাদুদের জেনারেশন বা একটু বড় জেনারেশন, আমাদের বাবার উপরের জেনারেশনটা আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বুড়ো হয়ে যাচ্ছে। এটা ভাবতেও অনেক খারাপ লাগে। তো আমি সবসময় সবাইকে বলি, তোমাদেরও বলছি ভিডিওর মাধ্যমে, প্লিজ টেক কেয়ার অফ দেম। কারণ হঠাৎ করে একদিন দেখবে তারা আর নেই আমাদের সাথে। তো জানি এটা অপ্রাসঙ্গিক কথা, তাও একটু মনে হলো তাই বলে রাখলাম। তো তখন কি হলো যে আমি ওনার কাছে পড়াশোনা শুরু করলাম, আর উনি এত ভালো টিচার ছিলেন, এবং কিছুদিন পর থেকে আমি দেখতে পেলাম আমার অঙ্কের নাম্বার অনেক ভালো আসতে শুরু হলো। অ্যান্ড অনেস্টলি সেইং, আমি অঙ্কটা নাম্বার আমার কম হতো বলে, মানে আমি সব সাবজেক্টে 98, 95, 96 এরকম পাবো, আর শুধু অঙ্কে আমি 70, 65 এরকম পাবো। দ্যাটস ওয়াই আমার র্যাঙ্কও অনেক পিছন দিকে চলে যেত। তো তারপর যখন আমি আস্তে আস্তে অঙ্কটা ইমপ্রুভ করলাম, তখন আমি আস্তে আস্তে 3, 2, 1 এরকম র্যাঙ্কের মধ্যে ঢুকতে শুরু করলাম। তো তখন থেকে আমার অঙ্কের জার্নি শুরু, অ্যান্ড আস্তে আস্তে অঙ্কের প্রতি একটা ভালোবাসা তৈরি হলো। অ্যান্ড তারপরে আমি ক্লাস 7-এর দিকে একজন শুভঙ্কর স্যার বলে স্যারের কাছে পড়তে যেতাম, অ্যান্ড তারপরে আমি দেবাশিস দা বলে তাদের কাছে অঙ্ক করতে যেতাম। তো দুজনেই মানে আমার জন্য ভগবান, কারণ এত ভালো অঙ্ক প্র্যাকটিস করাতেন, এবং আমার অঙ্কের প্রতি একটা আলাদা ভালোবাসা তৈরি হলো। তো ওই যে ভালোবাসাটা আমার তৈরি হলো, তারপর থেকে আর কোনোদিনও অঙ্কের প্রতি আর মানে খারাপ লাগা কাজ করেনি। আর দেবাশিস দা বলে যে স্যারের কাছে পড়তাম আমি, তো উনি ভীষণ ভালো অঙ্ক করতেন এবং নিজের অঙ্কের অনার্স। তো ওনার দেখে দেখে আমারও ইচ্ছে হয়েছিল যে আমি হয় ম্যাথস অনার্স নিয়ে পড়বো, মানে ম্যাথস নিয়েই এগোবো, আমার লাইফে ফার্দার ম্যাথসই থাকবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি দেখতাম যে বায়োলজিটা আমার আছে, মানে বায়োলজিটা আমার নিজের মধ্যে আছে, মানে ওটা আমি একটু পড়লেই হয়ে যায়। আমি সবসময় ম্যাথস প্রচুর করছি, কিন্তু বায়োলজিতে আমি সবসময় নাম্বার বেশি পাই। আমি ভালো লিখলেই নাম্বার বেশি পাই, আর টুকটাক একটু আঁকতে পারি, ওই যে বললাম অ্যানাটমি, মানে একটু আঁকতে পারি ছবি টবি, তো ওই এঁকে দিই বা গুছিয়ে লিখতে পারি। তো সেক্ষেত্রে বায়োলজিটাতে আবার অটোমেটিক নাম্বার চলে আসে। তো এইটা দেখতে দেখতে কখনো কনফিউশন শুরু হয়নি। তখনও যখন কেউ জিজ্ঞেস করতো, তার আগে বলে রাখি, আমার বাবা মা চাইতো আমি ইঞ্জিনিয়ার হবো, বাট আমি ছোটোবেলা থেকে চাইতাম আমি টিচার হবো। মাঝখানে এসএসসি কাণ্ড হয়, অ্যান্ড এসএসসি দিয়ে টিচার নিয়োগ বন্ধ হয়ে যায়। তখন আমার টিচার হওয়ার স্বপ্ন ছিল না, বা বাবা মা বলতো যে কী করে টিচার হবি, এসএসসি তো হচ্ছে না। আমি তখন ভাবলাম সত্যি, তো আমি তারপর জেনারেল লাইনে পড়াশোনা করে নিলাম, এসএসসি হলো না, তখন আমার কী হবে। তখন আমি সবাইকে বলতে শুরু করলাম। আমার মনে আছে ক্লাস 9-এ আমার ম্যাথসের স্যার আমার হিস্ট্রি স্যার আমাকে জিজ্ঞেস করেছিলেন যে তুই কী হবি বড় হয়ে। আমি ইঞ্জিনিয়ার হবো, কারণ কুষ্টিতে ওটাই আছে। তো তারপর তখন ওটাই ভাবতাম। তারপর আমি 11-12-এর পড়াশোনা শুরু করলাম। 11-12-এ আমার যেটা প্রবলেমটা হতে শুরু করলো, আমি 10 অবধি ভীষণ ভালো অঙ্ক করতাম। 11-এও 12-এর মার্কসটা দেখালে বুঝতে পারবে, আমি কিন্তু 12-এ অঙ্কে খারাপ ছিলাম না। বাট প্রবলেম হচ্ছে 12-এর অঙ্কটা না আমার অনেকটা বেশি টাফ লাগতে শুরু হলো। মানে যখন আমি কম্পেয়ার করতে শুরু করলাম বায়োলজির সাথে ম্যাথসের, আমি ম্যাথস পারতাম, কিন্তু আমি বায়োলজি বেশি ভালো পারতাম, ঠিক আছে। তো এইসব দিক থেকে দেখতে দেখতে বায়োলজির দিকে পাল্লাটা ভারী হতে শুরু করলো। আর আমি বায়োলজি পড়তাম একজন ডক্টরের কাছে, তো সেক্ষেত্রে জিনিসটা
জিনিসটা এরকম হলো যে আমার ওদিকেই বেশি ইন্টারেস্ট একটা হতে শুরু করলো। কিন্তু ম্যাথের প্রতি যে ভালোবাসাটা এতদিন ধরে ছিল সেটা আমি কোনোদিনই ছাড়তে পারলাম না। তো তারপরে আমি ঠিক হলো কি যে না, আমি এক্সাম দেবো। আমি ক্লাস 12-এর পর, আমার যেহেতু ক্লাস 12-এ PCMB মানে 3-4টেই ছিল, এবং মানে তোমরা শুনলে অবাক হবে, আমার কিন্তু ম্যাথস কিন্তু টপ, মানে টপ, আমার সবচেয়ে বেশি নাম্বার ছিল বায়োলজিতে, সেকেন্ড হাইয়েস্ট নাম্বার ছিল আমার ম্যাথসে। তো আমার মানে HSে। তো তারপরে আমার ফোর্থ সাবজেক্ট ম্যাথস হয়নি। সবাই বলে হয় ফোর্থ সাবজেক্ট বায়োলজি হয়ে যায়, ফোর্থ সাবজেক্ট ম্যাথস হয়ে যায়, এরকম কোনো ব্যাপার নেই। আমার ম্যাথস হয়নি, আমার ইংলিশ না বাংলা কি একটা হয়েছিল এরকম। তো যাই হোক, তো এইসব করে তারপরে আমি ক্লাস 12 পাস করলাম। 12 পাস করবার পর আমি দুটো এক্সামেই বসলাম। একটা নিট আমি বসিনি সেবারে, সরি নিট আমি বসিনি, কারণ নিটে অ্যাটেম্প লিমিট দেবে বলেছিল, তো সেজন্য আমি নিটে বসিনি, আমি ইঞ্জিনিয়ারিংয়ে বসেছিলাম। অ্যান্ড আমি WBJEE ক্লিয়ার করতে পারি কি না পারি সেটার জন্য মানে আমাকে কেউ কোনো জোর জবরদস্তি করেনি। আমি জাস্ট র্যান্ডাম ক্লাস 12-এ প্রিপারেশন নিয়ে WBJEE এক্সাম দিতে গেছি। তো সবাই মানে আমার একটা দাদার সাথে কন্ট্যাক্ট ছিল, তখন দাদা বলতে যে অনেক টাফ এক্সাম, সেই দাদারা ভীষণ ভালো রেজাল্ট করেছিল। আমাদের সময় ভীষণ ভালো রেজাল্টকে WBJEE দুটো এক্সাম, হয়তো একটা মেন্স, সরি WBJEE না, যেই মেন্সের একটা মেন্স, একটা হচ্ছে তোমার একটা মেন্স, মানে যেই মেন্সের দুটো এক্সাম হয় না, একটা মেন্স আর একটা অ্যাডভান্স। তো তুমি মেন্স ক্লিয়ার করে অ্যাডভান্সে মানে চান্স পেয়েছো কিনা সেটা দেখেই বোঝা যাবে তুমি কতটা ভালো, তুমি কতটা খারাপ। তো সেই জন্য আমি মেন্স এক্সাম দিলাম। আমার কোনো এক্সপেকটেশন ছিল না, আমি দেখলাম যে একটু টাফ এক্সাম, বাট অনেক কিছু পারছি, কারণ সবে তো 12 পড়ে এসছি না, তো অনেক কিছু পারছি। তো করলাম, আর ফিজিক্স কেমিস্ট্রি মোটামুটি ঠিকঠাক ছিল, তো ওটা করে এক্সাম দিলাম। অ্যান্ড অনেস্টলি সেই আমি অ্যাডভান্সের জন্য মানে অ্যাপ্লিকেবল ছিলাম, মানে আমার অ্যাডভান্সের জন্য নাম এসেছিলো যে আমি অ্যাডভান্সের এক্সামে বসতে পারবো। তারপর যখন যেই মেন্সের আমি এক্সাম দিলাম, তো আমি অ্যাডভান্সে আর বসিনি, বাট যেই মেন্সের জন্য কাউন্সেলিং করেছিলাম, অ্যান্ড আমার NIT দুর্গাপুরে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে চান্স হলো। তো ইট ওয়াজ হিউজ ফর মি। বাট তখন না ওই জিনিসটার গুরুত্বটা আমি বুঝতে পারিনি যে কি যেই মেন্সে করেছি তো কি হয়েছে, মানে আমি তো এটা হতে চাই না, আমি তো ডাক্তারই হতে চাই, তো ওই জিনিসটা বুঝতে পারিনি। ঠিক আছে, তারপরে আমাকে তখন কেউ কিছু বলেনি, আমি ছেড়ে দিয়েছি কলেজ। তারপরে আমি WBJEE-তে বসি, WBJEE-তেও আমার যথেষ্ট ভালো রেজাল্ট হয়। আমার এক্স্যাক্টলি র্যাঙ্ক মনে নেই, 5000 কত এরকম হয়েছিল। একবার বোধহয় আমি দুবার দিয়েছিলাম WBJEE, একবার 3000 কত হয়েছিল, একবার 5000 কত হয়েছিল, আমার এক্স্যাক্টলি র্যাঙ্ক সত্যিই মনে নেই। তো আমি এটাই বলতে চাইছি যে আমি ম্যাথসে ভালো ছিলাম, দ্যাটস ওয়াই আমার WBJEE বা JEE মেন্সে ভালো রেজাল্ট হয়েছে। আমি সেগুলো পার্সু কেন করিনি, কারণ হচ্ছে আমি সব সময়তেই ডাক্তার হতে চেয়েছি। কারণ আমার দিদা ক্যান্সারে মারা যায় অনেক ছোটোবেলায়, আমি তখন 3-তে পড়ি, অ্যান্ড শি ওয়াজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। আমার ঠাকুমার কথা বলছি। তো আমার সবসময়তেই ওটা জানি না কেন আমার মনের মধ্যে এটাই হতো যে আমি ডাক্তার হতে চাই। এবং তারপর বারবার করে এক্সাম দিতে এই নিট এক্সামটার সাথে আমি এতটাই ইমোশনালি ইনভলভ হয়ে পড়ি, নিজের যোগ্যতা, নিজের কোয়ালিটি, নিজের মানে কি বলবো, সব কিছু নিয়ে এতটা ডাউটফুল হতে শুরু করি যে আমি তাহলে কেন ভালো করে পড়াশোনা করলাম। আমাকে তাহলে সবাই যে ছোটোবেলা থেকে বলতো যে দেবলীনা খুব ভালো স্টুডেন্ট, দেবলীনা অনেক ভালো পড়াশোনা করে, তাহলে সেই কথাগুলোর ভ্যালিডেশনস কী? আমি যদি ভালো করে পড়াশোনা করলাম, আমি যদি একটা নিজের পছন্দের এক্সামে না ক্র্যাক করতে পারছি, নিজের পছন্দের জায়গাতেই না নিজেকে নিয়ে যেতে চাইছি, তাহলে আমার ভালো পড়াশোনা করে লাভ কী? তো এই সব কিছু যখন মাথার মধ্যে শুরু হলো, তখন শুরু হলো নিটের মানে প্রপার প্রিপারেশানস। আমি নিটে প্রচুর ফাঁকি মেরেছি, প্রচুর কিছু করেছি, প্রচুর মানে টাইম ওয়েস্ট করেছি। তারপরে গিয়ে আমার রিয়েলাইজ হয় যে আমি অ্যাকচুয়ালি মেডিকেলটা আমার দরকার, আমার চাই, আমি ভালোবেসে ফেলেছি মেডিকেল স্ট্রিমটাকে বা মেডিকেল জায়গাটাকে। তো তারপরে আমার শুরু মেডিকেলের প্রিপারেশানস। তো ইঞ্জিনিয়ারিং কথা আমি আজকে কেন বললাম বা আজকে আমার ভিডিওটা কেন, দেখো পিয়ার প্রেশার অনেক কিছু বলবে, লোকজন অনেক কিছু বলবে। লোকজন এটাও বলবে আজকে যদি তুই ইঞ্জিনিয়ার হতিস তাহলে এতদিন পার মান 2 লাখ টাকার চাকরি করতিস। এই কথাটা যে আমি কতবার শুনেছি আমার রিলেটিভসদের থেকে, ইউ কান্ট ইমাজিন। এখনও তোর MBBS শেষ হলো না, 4 বছর, এখনও 1 বছর ইন্টার্নশিপ করবি, তারপরে কবে ডাক্তার হবি, কবে কামাবি, কবে কী করবি, কবে বিয়ে করবি, কবে সংসার দেখবি, কবে বাবা মাকে দেখবি, এইসব প্রচুর 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 কোশ্চেন্স আমার কাছে আসে। এখন ব্যাপারটা হচ্ছে লাইফটা আমার মা ছোটোবেলায় যখন আমি ড্রপ দিতাম তখন আমাকে একটা কথা বলতো, এবং আমিও আমার মাকে এটা কনভিন্স করেছিলাম বলেই পরবর্তীকালে আমি যখন ডিমোটিভেটেড হতাম মা আমাকে এটা বলতো যে আমার লাইফের এই 4-5টা বছর কেমন কাটছে সেটা ইম্পর্টেন্ট নয়, আমার লাইফে 80টা বছর কেমন কাটবে, 70টা বছর কেমন কাটবে, 60টা বছর কেমন কাটবে সেটা ইম্পর্টেন্ট। আমি 60টা বছর নিজের নামের আগে ডক্টর বসাবো কি বসাবো না সেটা একান্তই আমার চয়েস। তো ইঞ্জিনিয়ারিং আমি চুজ করিনি, ইঞ্জিনিয়ারিং এরকম নয় যে খারাপ প্রফেশন বলে আমি চুজ করিনি। যদি তাই হতো তাহলে আমার বোন যখন ইঞ্জিনিয়ারিংয়ে যাবে বলতো, তাহলে কোনোদিনই আমার বোনকে ইঞ্জিনিয়ারিংয়ে দিতাম না। বাট আমার কোশ্চেন হচ্ছে ভালোবাসার জায়গাটা। 98% পেলেই যে ইঞ্জিনিয়ারই হতে হবে, ম্যাথসে তুমি ভালো বলে তোমাকে ইঞ্জিনিয়ারই হতে হবে, ম্যাথস মানে তার গায়ে স্ট্যাম্প মারা আছে যে সে ইঞ্জিনিয়ারিং বাচ্চা, এবং যে বায়োলজি ভালোবাসছে মানে তার গায়ে স্ট্যাম্প মারা আছে সে মেডিকেলের বাচ্চা। তো এই ডিফারেন্সটা
করা বন্ধ করা উচিত। আমার মনে হয় এই ডিফারেন্সটা সবচেয়ে বেশি আমাদের মধ্যে দিয়েছে কোচিং ইনস্টিটিউটগুলো বা আমাদের স্কুল কলেজগুলো। কারণ কি, ওরা কি করে, ম্যাথসের বাচ্চা বায়োলজির বাচ্চা, ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস একসাথে হবে, ম্যাথসের লোকেরা ম্যাথসে চলে যাবে, বায়োলজির লোকেরা বায়োলজিতে চলে যাবে। তো এই জিনিসগুলো যদি না করা হতো, যদি ম্যাথস আর বায়োলজিকে সেমভাবে গুরুত্ব দেওয়া হতো, তাহলে আমার মনে হয় এই প্রবলেমটা অনেকটা আগেই সলভ হয়ে যেত। আর আমি যেটা বলার, নিউ ইয়ারে আমরা সবাই নতুন নতুন রেজলিউশনস নিয়েছি। আমি একটা রেজলিউশনসের কথা সবাইকে বলবো, সেটা হচ্ছে নিজের ড্রিম জায়গা চুজ করা। দেখো, আজকে আমি ইঞ্জিনিয়ারিং হয়তো পড়ে নিতে পারতাম, হয়তো আমি এখন ধরেও নিলাম 2 লাখ টাকা মাইনের চাকরি করতাম, আমি হয়তো ম্যাটেরিয়ালিস্টিক চিজ অনেক বেশি কিনতে পারতাম, বাবা মাকে অনেক হ্যাপি রাখতে পারতাম, কিন্তু নিজে কি হ্যাপি থাকতাম? আজকে যদি আমি মেডিকেলের বদলে ইঞ্জিনিয়ারিং চুজ করতাম, তাহলে আমি নিজেকে আয়নার সামনে কি দেখতে পারতাম? নিজের চোখে চোখ মেলাতে পারতাম? যখন নিজেকে কোশ্চেন করতাম যে দেবলীনা, তুই তোর লাইফে কি করলি, মানে তুই তোর লাইফে তোর ড্রিম জায়গাটাও অ্যাচিভ করতে পারলি না, তখন তো অনেক বেশি দুঃখ হতো না, অনেক বেশি কষ্ট হতো। ফার্স্ট অ্যাটেম্পটে যেই মেন্স ক্র্যাক হয়েছিল, WBJEও ক্র্যাক হয়েছিল, কিন্তু তারপরেও আমার কখনো মনে হয়নি যে ওটা আবার চুজ করা উচিত। ঠিক আছে, তো তোমাদেরও হয়তো অনেকের আজকে এই সিচুয়েশনে তোমরা দাঁড়িয়ে আছো, তোমাদের বাড়ি থেকে অনেককে বলছে যে অনেকগুলো তো ড্রপ হলো, অনেকগুলো তো বছর হলো, এবার WBJE নিয়ে নে, বা এবার যেই মেন্স দিয়ে কিছু একটা করে নে। এই যে কিছু একটা করে নেওয়া, এই কথাটাতেই আমার ভীষণ আপত্তি। কিছু একটা করে নেওয়া বলে কিছু হয় না। আমি যেটা করতে চাই আমি সেটা করবো না, শুধুমাত্র চাকরি করতে চাই বলে চাকরি করব সেরকম তো ব্যাপারটা নয়। আমার নিজের একটা স্যাটিসফ্যাকশনের জায়গা আছে। এবার হ্যাঁ, আমি এটা একদম মানি যে অনেকের ফ্যামিলি সিচুয়েশন এরকম সাপোর্ট করে না যে যারা 4টে ড্রপ দিতে পারবে, 3টে ড্রপ দিতে পারবে। হয়তো সেই ছেলেটাই তার ফ্যামিলির একমাত্র আর্নিং মেম্বার, তখন তাকে বাধ্য হয়ে নিজের পরিস্থিতির চাপে পড়ে অনেক অন্য কোর্স করে নিতে হয়। আমি জানি, এরকম বহু মানুষের সাথে আমার আলাপ আছে। ইভেন আমি ওই মানুষগুলোকে অনেস্টলি সেইং খুব রেসপেক্ট করি, খুব শ্রদ্ধা করি, এবং ওরা আমার কাছে একটা অন্য জায়গা বিলং করে, অন্য জায়গা ডিজার্ভ করে, যে যারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারলো না। হয়তো তার মধ্যে পুরোপুরি অপরচুনিটি ছিল, হয়তো তার পুরো যোগ্যতা ছিল। দেখো, সবার কিন্তু যোগ্যতা থাকে না, কিন্তু অনেকের হয়তো যোগ্যতা থাকে, বাট সিচুয়েশন তাকে সেই জায়গায় যেতে দেয় না। তো এই যে মানুষগুলো আছে, এই মানুষগুলোর প্রতি আমার সবসময় রেসপেক্ট থাকবে। তো তাদের জন্য সত্যি করে কিছু বলার নেই। আমি মনে করি আমি অনেক লাকি, আমি অনেক প্রিভিলেজড। আর বিশ্বাস করো, আমার এই ভিডিওটা যারা দেখছো, যাদের মোবাইলে নেট আছে, সব কিছু আছে, তারাও অনেক বেশি প্রিভিলেজড যে তাদের বাবা মা তাদের জব দিতে দিচ্ছে, বা তাদের বাবা মা তাদের নিজের ড্রিম লাইফটা পারসু করতে করার জন্য চেষ্টা করছে। তো যারা নিজের ড্রিম লাইফের জন্য খাটছো, তারা প্লিজ 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 এরকম করো না যে টাইম ওয়েস্ট করছো, ঘুরে বেড়াচ্ছো, ঘুরছো, রিলেশনশিপে যাচ্ছ, ইনস্টা করছো, হোয়াটসঅ্যাপ করছো, চ্যাট করছো, এগুলো করার প্রচুর টাইম পাবে। আমি অনেস্টলি বলছি, আমার বাবা মা আমাকে জিজ্ঞেস করে না আমি কার সাথে বেরোচ্ছি, কোথায় যাচ্ছি, কী করছি, কী খাচ্ছি, কোথায় খাচ্ছি, কার সাথে রাত অবধি কথা বলছি, জিজ্ঞেস করে না। কিন্তু এই বাবা মাই একদিন আমাকে আমি একবার ফোন আসতে চলে আসতো আমার ঘরে, একবার যদি কেউ ফোন করে সামনে এসে দাঁড়িয়ে থাকতো, কার সাথে কথা বলছিস, সেই বাবা মাই আমাকে এখন পুরো ছুট দিয়ে রেখে দিয়েছে। বিশ্বাস করো, এই যে ফ্রিডমটা, এটা তোমরা সবাই ডিজার্ভ করো, আর তোমরা সবাই পাবে, কিন্তু নিজের ড্রিম জায়গাটায়, নিজের ড্রিম ডেস্টিনেশনটায় পৌঁছানোর পরেই। কারণ বাবা মাও এটা বিশ্বাস করে যে একটা সময়ের পর ছেলে মেয়েকে ছেড়ে দিতে হয়, কিন্তু তার জন্য সেই জায়গাটা যাওয়া দরকার। তুমি আজকে 24 ইয়ার্স এজে দাঁড়িয়ে তুমি আজকে কিছুই করছো না, তোমার লাইফে কিছুই নেই, তোমার লাইফে না কোনো কলেজ আছে, না কোনো সিকিউরিটির জায়গা আছে, না জব আছে, কিছু নেই। তুমি বাবা মায়ের শুনতে খুব খারাপ লাগলেও, বাট বাবা মায়ের টাকায় বসে বসে ঘরে খাচ্ছ আর চ্যাট করছো, অন্য ছেলের সাথে, অন্য মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছ। এই জিনিসগুলো ভুল, এই জিনিসগুলো কখনো ঠিক হতে পারে না। তো আজকের ভিডিওটা এই কারণেই বানানো যে ড্রিম জিনিসটা খুব শখের, খুব সুন্দর, খুব স্বাচ্ছন্দ্যের, কিন্তু হ্যাঁ, ড্রিম অ্যাফোর্ড করার ক্ষমতা সবার থাকে না, আমি জানি। তবে আমি একটা কথা আবারও বলবো, এখন অনেক কিছু অপশন অ্যাভেলেবেল আছে, সব কিছু স্পেশালি পড়াশোনা অনেক অ্যাফোর্ডেবিলিটির রেঞ্জের আন্ডারে চলে এসছে। তোমরা চাইলে সব কিছু করতে পারো, শুধু নিজেকে কন্ট্রোল করো, নিজের ভেতরের মনটাকে কন্ট্রোল করো, নিজের মনুষ্যত্বটাকে জাগাও। আর এরকম কাউকে আজকে তোমরা স্টুডেন্ট আছো, পরবর্তীকালে তোমরা পেরেন্টস হবে, তো সবাইকে এটা বলবো, এটা যেন কখনোই তাদের বাচ্চাকে ফিল করানো না হয়। আমার বাবা মা আমাকে ফিল করায়নি যে তুই এইটাই এত ভালো রেজাল্ট করলি, তাহলে তোর এখানেই চলে যাওয়া উচিত, তুই এত বছর ধরে এত নাম্বার পেলি, তাহলে তোর এখানেই চলে যাওয়া উচিত। এরকম কিছু হয় না। একটা মানুষ দুটোতেই ভালো হতে পারে, বা একটা মানুষ দুটোতেই খারাপ হতে পারে। সে তার বায়োলজিও ভালো লাগে না, তার ম্যাথসও ভালো লাগে না, তার ইঞ্জিনিয়ার হতেও ভালো লাগে না, তার ডাক্তার হতেও ভালো লাগে না, হয়তো তার বাংলার প্রফেসর হতে ভালো লাগে, বা হয়তো তার ইংলিশের লেকচারার হতে ভালো লাগে, বা হয়তো তার লেকচারার হতে হবে কেন, হয়তো তার পেন্টিং ভালো লাগে, হয়তো তার সিঙ্গিং ভালো লাগে। তো যার যেটাতে ভালো লাগে তারকে সেটাতে যাওয়া উচিত। হ্যাঁ, এটা আমি একমত যে একটা পড়াশোনা করে একটা জায়গায় যাওয়াটা যতটা ইজি হয়, একটা গান করে, ক্রিকেট খেলে, মুভি ডিরেক্ট করে, অভিনয় করে, অ্যাক্ট্রেস হয়ে, এই জায়গাগুলো অনেক বেশি টাফ।
মডেলিং করে, এই জায়গাগুলো অনেক বেশি টাফ, কিন্তু যদি কারো ড্রিম থাকে তাহলে সে অবশ্যই সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবে। সো আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। অ্যান্ড আজকের ভিডিওটা আমি খুব মানে অনেক দিন থেকে বানাতে চাইছিলাম, বাট আমি জানি না কেন আমি না ঠিক বুঝাতে পারছিলাম না যে ভিডিওটাতে কী বলবো। তারপর আমি অনেকবার স্ক্রিপ্ট লেখার চেষ্টা করেছি, আলটিমেটলি স্ক্রিপ্ট ফেলে দিয়ে আমি ঠিক আছে আমি ক্যামেরা খুলে বসি, আমার যেটা মনে হবে আমি সেটা বলবো, সেইভাবে আমি আজকের ভিডিওটা বানিয়েছি। হয়তো একটু তোমাদের ডিসওরিয়েন্টেড লাগতে পারে ভিডিওটা, বাট কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর তোমার কার কে ড্রিম, যেই ভিডিওটা দেখে থাকো, সে ক্লাস 10-এর বাচ্চা হোক, 12-এর বাচ্চা হোক, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, 11-12 ড্রপার, যার বাচ্চা যাই হোক, তুমি এখন কি করছো, কিসের জন্য প্রিপারেশন করছো, আর তোমার ড্রিম কি, সেটা কিন্তু আমি অবশ্যই কমেন্ট সেকশনে চাই। মানে হতেই পারে তুমি অন্য কিছু পার্সিউ করছো, বাট তোমার ড্রিম কি। আমি লাস্ট এই অবধি যারা ভিডিওটা দেখছো তাদেরকে আমি একটা কথা বলতে চাই, আমি জানি তোমরা অনেকেই সেটা শুনলে হাসবে, বাট আমি তাও বলছি, আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি মিস ওয়ার্ল্ড হবো, মিস ইন্ডিয়া পার্টিসিপেট করবো, বাট ওটা আমার কাইন্ড অফ ড্রিম ছিল, বাট আলটিমেটলি আমি এমবিবিএস করছি। তো দ্যাটস ওয়াই আর কি, এবারে আমি আমারটা বললাম, তো আমি চাই তোমরা তোমাদেরটা কমেন্ট সেকশনে সবাই 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 কমেন্ট করো, ঠিক আছে? আর কেউ এই টাইম স্পেন্ডটা মেনশন করে দেয় যে আমি কমেন্ট করতে বলেছি, ঠিক আছে? দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত নিজের ড্রিমকে পারসিউ করো, নিজের ড্রিমের জন্য জি জান লাগিয়ে দাও। বাই।